এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি একটা কোর্স যেটা শুরু করেছিলাম, ক্র্যাশ কোর্স, সেটা হচ্ছে সেল বায়োলজির। অ্যান্ড এই যে চ্যানেল, তার মধ্যে অনেকগুলো ভিডিও আমি আপলোড করেছি এর আগে। বেসিক সেল বায়োলজির বেসিক থেকে শুরু করে প্লাজমা মেমব্রেনের যে স্ট্রাকচার এবং প্রোটিন, লিপিড, এই সমস্ত কিছু আমি আগে আলোচনা করেছি আলাদা ভিডিওতে। তোমরা ভিডিওগুলো গিয়ে এই ভিডিওটা দেখার আগে তোমরা ওই ভিডিওগুলো দেখে নিতে পারো, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে তোমাদের। আর এই ভিডিওটাতে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে ট্রান্সপোর্ট, প্যাসিভ ট্রান্সপোর্টের ব্যাপারে। এর আগে আমি একটা বেসিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে একটা বেসিক চ্যাপ্টার আপলোড করেছি, ওটাও খুব ভালো। ওটা তোমরা দেখলে আরও ভালোভাবে সমস্ত কিছু বুঝতে পারবে যে প্যাসিভ ট্রান্সপোর্ট কী, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কী, কেন এদের আলাদা নাম দেওয়া হয়েছে। তো আমি বেসিক্যালি আজকে প্যাসিভ ট্রান্সপোর্ট শুরু করছি। এর আগে তোমরা যে বাকি যে চ্যাপ্টারগুলো সেগুলো তোমরা আগে দেখে তারপরে এই ভিডিওটা শুরু করতে পারো, তাহলে তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে। এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। এবং বাকি যে স্টুডেন্টগুলো WB সেটের জন্য প্রিপারেশান নিচ্ছে এবং তাছাড়া আলাদা কম্পিটিটিভ এক্সাম বিভিন্ন থাকে, তার জন্য যারা এক্সাম এই প্রিপারেশান নিচ্ছে তাদের সঙ্গে তোমরা এই ভিডিওটি শেয়ার করতে পারো এবং সাবস্ক্রাইব করতে বলতে পারো এই চ্যানেলটিকে। তো আমার সাথে আজকে এই প্যাসিভ ট্রান্সপোর্টের ব্যাপারে পড়ার জন্য তোমরা রেডি হয়ে যাও এবং আজকে ক্লাসটি শুরু করছি। প্যাসিভ ট্রান্সপোর্ট। তাহলে প্যাসিভ ট্রান্সপোর্ট কী, কেন আমরা প্যাসিভ ট্রান্সপোর্ট নাম দিচ্ছি? তাহলে সিম্পল ডিফিউশন, প্যাসিভ ট্রান্সপোর্টের মধ্যে আছে কি সিম্পল ডিফিউশন, এক নম্বরে ফ্রি ডিফিউশন। যেটা প্যাসিভ প্রসেস, এটা হচ্ছে অ্যাবসলিউটলি নো এটিপি রিকোয়ার্ড। তাহলে আমরা প্যাসিভ ট্রান্সপোর্ট কখন বলছি? যখন কোনো এটিপি কাজ করছে না, তখন তাকে আমরা বলছি প্যাসিভ ট্রান্সপোর্ট। ফ্লো অফ নন পোলার মলিকিউলস অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, দ্যাট ইজ ডাউন হিল ফ্রম হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশন। আমরা এটা আগের চ্যাপ্টারে আলোচনা করেছিলাম, আগের যে ভিডিও আমি দিয়েছি ওখানে আলোচনা করেছিলাম ডাউন হিল কেন বলা হচ্ছে। কারণ যখন আমরা পাহাড় থেকে নিচে নামছি তখন কিন্তু অনেক সহজেই আমরা নিচে নেমে যেতে পারি, কিন্তু ওঠার সময় অনেক প্রবলেম হয়। তো এই যে প্যাসিভ ট্রান্সপোর্ট, এটা খুব সহজে হয়, কোনো এটিপির প্রয়োজন হয় না, সেই কারণে একে ডাউন হিল প্রসেস বলা হচ্ছে। ডাউন হিলের সাথে আমরা তুলনা করছি একে, যেহেতু এটি হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের এটি ট্রান্সপোর্টটা হচ্ছে। Next, molecules such as gases, small polar uncharged molecules, water and ethanol, etc. diffuses. তাহলে এখানে এই যে প্যাসিভ প্রসেস, এই সিম্পল ডিফিউশন, এটা একটা প্যাসিভ ট্রান্সপোর্ট। তো এটার মাধ্যমে কি দেখছি আমরা যেটা ট্রান্সপোর্ট হচ্ছে, তা সেটা হলো গ্যাসগুলো ট্রান্সপোর্ট হচ্ছে, স্মল পোলার আনচার্জড মলিকিউলস ট্রান্সপোর্ট হচ্ছে, এবং ওয়াটার, এই স্মল যে আনচার্জড মলিকিউলস তার এক্সাম্পল হচ্ছে ওয়াটার আর ইথানল, এগুলো ডিফিউজ করছে। সিম্পল ডিফিউশন হচ্ছে এদের। ইট ইজ আ র্যান্ডাম নন স্পেসিফিক মুভমেন্ট অকারিং ডাইরেক্টলি থ্রু দ্য লিপিড বায়োলেয়ার। তাহলে এটা হচ্ছে র্যান্ডাম প্রসেস এবং এটি নন স্পেসিফিক, কোনো স্পেসিফিক যে এটা হবে ডিফিউশন, এটা হবে না, এরকম কিছু নেই। এটা কিন্তু নন স্পেসিফিক হচ্ছে। মুভমেন্ট অকারিং ডাইরেক্টলি থ্রু দ্য লিপিড বায়োলেয়ার দিয়ে ডাইরেক্টলি এটা ডিফিউজ করছে। নেক্সট আমরা পড়ে নেব ফিক্স ল অফ ডিফিউশন। তাহলে যখন আমরা ডিফিউশনে আলোচনা করছি তখন একটা খুবই ইম্পর্ট্যান্ট ল আছে যেটাকে ফিক্স ল বলা হয়। তো সেটা সম্পর্কে আমরা একটু জেনে নেব। নো মেটাবলিক এনার্জি ইজ এক্সপ্যান্ডেড বিকজ মুভমেন্ট অকার্স ডাউন এ কেমিক্যাল কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। তাহলে কোনো মেটাবলিক এনার্জি কিন্তু এখানে কাজ করছে না। দ্য রেট অফ সলিউট মুভমেন্ট ইজ ম্যাথামেটিক্যালি ডিসক্রাইব বাই ফিক্স ল। তাহলে যে মুভমেন্টটা হচ্ছে এই সিম্পল ডিফিউশনের ক্ষেত্রে, তো এটাকে একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মাধ্যমে আমরা দেখছি, সেটা হচ্ছে J = -d এ ডেল্টা C বাই ডেল্টা এক্স। এটা হচ্ছে একটা ফর্মুলা, এটা মনে রাখতে হবে। এবং কী এটা ডিনোট করছে, যে কি ডিনোট করছে দেখে নেব। তাহলে যে হচ্ছে ফ্লাক্স পার ইউনিট এরিয়া, রেট অফ ট্রান্সপোর্টটাকে আমরা যে দিচ্ছি নাম। দেন হচ্ছে ডি মানে হচ্ছে ডিফিউশন কোএফিশিয়েন্ট, ডিটা হচ্ছে ডিফিউশন কোএফিশিয়েন্ট। ডেল্টা সি হচ্ছে কনসেন্ট্রেশন ডিফারেন্স অ্যাক্রস দ্য মেমব্রেন, মেমব্রেন দুপাশে যে কনসেন্ট্রেশনের ডিফারেন্স আছে সেটাকে বলা হচ্ছে ডেল্টা সি। এবং ডেল্টা
এক্স যেটা সেটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য টু রিজিয়ান্স মেমব্রেন থিকনেস, তাহলে মেমব্রেন যে থিকনেসটা সেটাকে বলা হচ্ছে ডেল্টা এক্স। নোট দ্য নেগেটিভ সাইন ইন্ডিকেটস এ ডিক্রিজ ইন কনসেন্ট্রেশন অ্যালং দ্য পাথ অফ ডিফিউশন। তাহলে এই যে নেগেটিভ সাইনটা এখানে দেওয়া আছে মাইনাস ডি ইন্টু ডেল্টা সি বাই ডেল্টা এক্স, তাহলে এই নেগেটিভ সাইনটা কেন এখানে দেওয়া হয়েছে, এটা হচ্ছে কি ইন্ডিকেট করছে না, এটা ইন্ডিকেট করছে ডিক্রিজ ইন কনসেন্ট্রেশন অ্যালং দ্য পাথ অফ ডিফিউশন, কারণ এটা কনসেন্ট্রেশনটা ডিক্রিজ করছে, যেহেতু এটা সিম্পল ডিফিউশন এবং প্যাসিভ ট্রান্সপোর্ট, তাহলে এটা হাই থেকে লোয়ের দিকে যাচ্ছে, হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে যাচ্ছে, সেই জন্য এটা নেগেটিভ সাইনটা এখানে কাজ করছে রেট অফ ট্রান্সপোর্টটা। ফ্যাক্টর এফেক্টিং সিম্পল ডিফিউশন, তাহলে আমরা যখন সিম্পল ডিফিউশন সম্পর্কে পড়ছি তাহলে কিছু কিছু ফ্যাক্টর আছে যেগুলো এটাকে এফেক্ট করছে, সেই ফ্যাক্টরগুলো আমাকে জানতে হবে। তাহলে ফার্স্ট 1 নাম্বার কি হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার যদি বাড়ে তাহলে ডিফিউশন রেটটাও কিন্তু বাড়বে ডিউ টু হায়ার কাইনেটিক এনার্জি। তাহলে আমরা জানি যে টেম্পারেচার যদি বাড়ে তাহলে কাইনেটিক এনার্জিও কিন্তু বৃদ্ধি পাচ্ছে, তাহলে টেম্পারেচার বাড়ার সাথে সাথে ডিফিউশন রেটও বৃদ্ধি পাবে। সেকেন্ড নাম্বার 2 সলিউট কনসেন্ট্রেশন। সলিউট কনসেন্ট্রেশন যদি ডিফারেন্সটা যদি বাড়ে তাহলে ডিফিউশন রেটও বাড়বে, এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট হচ্ছে ডিস্টেন্স 3, ডিস্টেন্স ডেল্টা এক্স যেটা সেটা যদি বাড়ে তাহলে লোয়ার ডিফিউশন রেট, কারণ আমরা এই যে সূত্রটা আমরা পেয়েছিলাম যে ফর্মুলাটা, এটাতে কিন্তু ডেল্টা এক্সটা কিন্তু নিচে আছে, তাহলে এটা যদি বাড়ে তাহলে কিন্তু যে টোটাল যে রেটটা সেটা কিন্তু কমে যাবে, এটাই বলা হয়েছে এখানে যে ডিস্টেন্স যদি ডেল্টা এক্স যদি বাড়ছে তাহলে কি হচ্ছে লোয়ার ডিফিউশন রেট হচ্ছে, ডিফিউশন রেটটা কমে যাচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, যেটা আমরা এই ফর্মুলাটার মাধ্যমে দেখতে পাচ্ছি যে হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল 1/Δx হচ্ছে, এই কারণে এটা হচ্ছে। তাহলে এই তিনটে যে পয়েন্ট আমরা দেখলাম যে ফ্যাক্টরস এফেক্টিং দ্য সিম্পল ডিফিউশন, এটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে। এক হচ্ছে টেম্পারেচার, সেকেন্ড হচ্ছে সলিউট কনসেন্ট্রেশন, থার্ড হচ্ছে ডিস্টেন্স। নেক্সট হচ্ছে কি 4, তাহলে আমরা 4 নাম্বার দেখে নেব কি আছে, মলিকিউল সাইজ। স্মলার মলিকিউলস ডিফিউজ মাচ ফাস্টার দ্যান লঙ্গার ওয়ান্স, এটা তো খুবই স্বাভাবিক, স্মল যদি মলিকিউলসগুলো হয়ে থাকে তাহলে সেগুলো কিন্তু খুব ফাস্ট ট্রান্সপোর্ট হয়, কিন্তু যদি লার্জ হয় তাহলে সেগুলো অনেক টাইম নেয়। নেক্সট হচ্ছে 5 নাম্বার হাইড্রোফোবিক মলিকিউলস। হাইলি হাইড্রোফোবিক মলিকিউলস পাস থ্রু দ্য মেমব্রেন এক্সট্রিমলি ফাস্ট, যেগুলো হাইড্রোফোবিক হয় মলিকিউলসগুলো সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি মেমব্রেনের মধ্যে দিয়ে পাস করে। নেক্সট লিপিড কন্টেন্ট অর কম্পোজিশন ডাইরেক্টলি ইম্প্যাক্টস বাইলেয়ার পারমিয়েবিলিটি, তাহলে বাইলেয়ার যে পারমিয়েবিলিটি সেটা কীরকম সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই ট্রান্সপোর্ট রেটের ক্ষেত্রে। তাহলে লিপিড কন্টেন্ট বা কম্পোজিশনের ওপর ডিপেন্ড করে এটা কতটা ফাস্ট কোনো একটা মলিকুল ট্রান্সপোর্ট হবে লিপিড বাইলেয়ার দিয়ে সেটা নির্ভর করছে। তাহলে আমরা একটা মেমোরি ট্রিক দেখে নেব কি হচ্ছে, রিমেম্বার ফিক্স ল ফ্যাক্টরস ইউজিং মোর এরিয়া যে মোর gradient delta c, faster flow but a thicker walls delta x will make it slow। তাহলে মোর এরিয়া যদি হয় মোর গ্রেডিয়েন্ট আর ফাস্টার ফ্লো, এটা এগুলো মানে যদি মোর এরিয়া হয় যে যদি বেশি হয়, আবার ডেল্টা সিও যদি বেশি হয় তাহলে কিন্তু ফাস্ট স্লো করবে, মানে যে ট্রান্সপোর্টটা সেটা অনেক তাড়াতাড়ি হবে। কিন্তু যদি থিকার ওয়ালস থাকে ডেল্টা এক্স যদি বেশি থাকে তাহলে এটা স্লো হয়ে যাবে, যেটা আমরা আগেও আলোচনা করলাম যে আমরা যে ফর্মুলাটা সেটা দিয়ে আমরা বুঝতে পারছিলাম যে ডেল্টা এক্সটা কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল, বাকিগুলো ডাইরেক্টলি প্রপোর্শনাল। তারপর আমরা নেক্সট কি দেখব সেটা হচ্ছে কি পার্টিশন কোএফিশিয়েন্ট, এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে কি পার্টিশন কোএফিশিয়েন্টকে আমরা কে নাম দিচ্ছি, দ্য রেশিও অফ দ্য কম্পাউন্ড কনসেন্ট্রেশন ইন দ্য অর্গ্যানিক ফেজ অয়েল কম্পেয়ার টু দ্য অ্যাকুয়াস ফেজ ওয়াটার ইন ইকুইলিব্রিয়াম। তাহলে আমরা পার্টিশন কীভাবে দিচ্ছি, রেশিও অফ কম্পাউন্ড কনসেন্ট্রেশন ইন দ্য অর্গ্যানিক ফেজ অয়েল কম্পেয়ার টু দ্য অ্যাকুয়াস ফেজ ওয়াটার অ্যাট ইকুইলিব্রিয়াম। ফর্মুলা রিপ্রেজেন্টেশন কি, কে ইকুয়াল টু কম্পাউন্ড অর্গ্যানিক অয়েল অ্যান্ড কম্পাউন্ড অ্যাকুয়াস ওয়াটার, এটা দুটোর মানে ডিভিশন। দ্য কম্পাউন্ড অর্গ্যানিক ক্ষেত্রে অয়েলের ক্ষেত্রে কতটা ট্রান্সপোর্টের পরিমাণটা থাকছে, বা অ্যাকুয়াসের ক্ষেত্রে ওটার যে রেশিওটা সেটাকে আমরা বলছি
কে। দ্য রেশিও অফ কম্পাউন্ড কনসেন্ট্রেশন ইন দ্য অর্গ্যানিক ফেজ, মানে কনসেন্ট্রেশনটা কীরকম হচ্ছে কম্পাউন্ডের, সেটা অয়েলের ক্ষেত্রে এবং অ্যাকুয়াস এনভায়রনমেন্টে কী কনসেন্ট্রেশন থাকছে সেটা রেশিওটা যদি আমরা পাই তাহলে সেটাকে বলা হচ্ছে কে বা পার্টিশন কোএফিশিয়েন্ট। হাই যদি কে থাকে তাহলে হাই লিপিড সলিউবিলিটি, ইজিলি পেনিট্রেটস বায়োলজিক্যাল মেমব্রেনস, মানে হাই যদি লিপিড সলিউবিলিটি থাকে, লিপিডের সাথে যদি ওটা মিশে যেতে পারে তাহলে সেটি কিন্তু তাড়াতাড়ি পেনিট্রেট করবে বায়োলজিক্যাল মেমব্রেনকে, যেহেতু লিপিডের পরিমাণ বেশি থাকে। হাইড্রোফোবিক সলিউটস আর নট সলিউবল ইন ওয়াটার, non-polar and have a very high partition coefficient value। তাহলে যদি হাইড্রোফোবিক হয় মানে ওয়াটার এর প্রতি ওটার যদি হেট থাকে, ওয়াটার হেটিং যদি হয় তাহলে ওটাকে নন পোলার বলা হবে, ওটা কিন্তু ওয়াটারে সলিউবল হবে না আর ভেরি হাই পার্টিশন কোএফিশিয়েন্ট থাকবে, কারণ সেটা অর্গ্যানিক অয়েলের যে কনসেন্ট্রেশন সেটা অনেক বেশি থাকবে অ্যাকুয়াস ওয়াটারের থেকে, তাহলে এখানে পার্টিশন কোএফিশিয়েন্টটা বেশি হবে। রেট অফ ট্রান্সপোর্ট আমরা এখানে একটা গ্রাফের মাধ্যমে দেখে নেব। উপরে আছে রেট অফ ট্রান্সপোর্ট এইদিকে বাম সাইডে, আর ডান দিকে আছে কনসেন্ট্রেশন ডিফারেন্স। তাহলে এখানে কি হচ্ছে, ফেসিলিটেটেড ডিফিউশন হচ্ছে হাইপারবোলিক, সিম্পল ডিফিউশন দুটো আছে, প্রথমের দিকেরটা হচ্ছে ফেসিলিটেটেড ডিফিউশন, নিচেরটা হচ্ছে সিম্পল ডিফিউশন। এটা লিনিয়ার স্যাচুরেশন, এটা হচ্ছে হাইপারবোলিক যেটা ফেসিলিটেটেড ডিফিউশন। তাহলে এখানে ভি ম্যাক্স আছে, এটা স্যাচুরেশন, এটা ভি ম্যাক্স যেটা যেটা সব থেকে বেশি ভেলোসিটি, যেটা হাফ ভেলোসিটি, এটা কেএম। এটা আমরা পরে পড়বো যখন আমরা এনজাইমের ক্ষেত্রে যেটা এনজাইমের যে ভেলোসিটি এবং বিভিন্ন রকমের যে জিনিসগুলো আছে, যে গ্রাফগুলো, সেগুলো আমরা খুব ভালোভাবে পড়বো। তো আজকে এটা আমি মোটামুটি একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছি যে যখন ফেসিলিটেটেড ডিফিউশন হচ্ছে তখন কিন্তু হাইপারবোলিক হচ্ছে। এখানে লেখাটা ভালো করে ওঠেনি, কিন্তু তোমরা ভালো করে দেখে নেবে, এটা হচ্ছে হাইপারবোলিক, এটাকে হাইপারবোলিক বলা হয়। হাইপারবোলিক যে গ্রাফটা এটা হচ্ছে হাইপারবোলিক গ্রাফ, আর এটা হচ্ছে লিনিয়ার গ্রাফ। তাহলে যখন এটা সিম্পল ডিফিউশন হচ্ছে, সিম্পল ডিফিউশনের ক্ষেত্রে আমি এখানে লিখে ফেলছি এটা জিনিসটা, যখন সিম্পল ডিফিউশন হচ্ছে, যখন সিম্পল হচ্ছে ডিফিউশনটা, সিম্পল যখন হচ্ছে তখন কিন্তু লিনিয়ার হচ্ছে, আর যখন ফেসিলিটেটেড ডিফিউশন হচ্ছে এটা করছি ফেসিলিটেটেড ডিফিউশন যখন হচ্ছে এফডি দিয়ে লিখলাম, যখন ফেসিলিটেটেড ডিফিউশন হচ্ছে তখন কিন্তু এটা হাইপারবোলিক হচ্ছে। তাহলে এটা মনে রাখতে হবে, যখন ফেসিলিটেটেড ডিফিউশন হচ্ছে তখন হাইপারবোলিক হচ্ছে, যখন সিম্পল ডিফিউশন হচ্ছে, এটা ভালো করে লিখে দিচ্ছি, সিম্পল ডিফিউশন যখন হচ্ছে এসডি দিয়ে লিখে দিচ্ছি, যখন সিম্পল ডিফিউশন হচ্ছে তখন কিন্তু যে লিনিয়ার গ্রাফ হচ্ছে, আর যখন ফেসিলিটেটেড ডিফিউশন হচ্ছে তখন হাইপারবোলিক গ্রাফ এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে ফেসিলিটেটেড ডিফিউশনটা আমরা দেখে নেবো এবারে। সিম্পল ডিফিউশনটা আমরা দেখলাম, ভালো করে বুঝলাম যে ফিক্স ল একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, আর তারপরে আমরা এখানে দু রকমের যে ডিফিউশন সেটা সম্পর্কে জানলাম যে গ্রাফটা কীরকম হয়। তাহলে সিম্পল ডিফিউশনটা কীরকম হয়, এটা হচ্ছে লিনিয়ার, এটা নর্মাল একটা গ্রাফ হচ্ছে, কিন্তু যেটা তোমার ফেসিলিটেটেড ডিফিউশন এটা কিন্তু হাইপারবোলিক হচ্ছে। তো আমরা এবারে ফেসিলিটেটেড ডিফিউশনটা কী জিনিস এটা সম্পর্কে একটু আলোচনা করব, এখানে কি আছে। তাহলে সিলেক্টিভ ট্রান্সপোর্ট অফ পোলার চার্জড মলিকিউলস, কার্বোহাইড্রেটস, অ্যামাইনো অ্যাসিড, স্পেসিফিক আয়ন্স ডাউন দেয়ার কনসেন্ট্রেশন অর ইলেকট্রিক পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, এটাকে কী বলা হচ্ছে মানে পোলার চার্জড যে মলিকিউলগুলো যেমন কার্বোহাইড্রেট, অ্যামাইনো অ্যাসিড, স্পেসিফিক আয়ন্স, এগুলো কি হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে যায়, তো এদেরকে কি বলা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। সিগনিফিক্যান্টলি ফাস্টার দেন সিম্পল ডিফিউশন, এটা কিন্তু সিগনিফিক্যান্টলি ফাস্টার, এটা সিম্পল ডিফিউশনের থেকে অনেক বেশি তাড়াতাড়ি হয়, একে তাই সিগনিফিক্যান্টলি ফাস্টার বলা হচ্ছে। রিকোয়ার স্পেসিফিক ট্রান্সপোর্ট প্রোটিনস, নো মেটাবলিক এনার্জি, নো এটিপি রিকোয়ার্ড।
রিকোয়েস্ট স্পেসিফিক ট্রান্সপোর্ট প্রোটিনস। এদের ক্ষেত্রে কি ফেসিলিটেড ডিফিউশন কেন নামটা কেন দেওয়া হচ্ছে, কারণ এদের ক্ষেত্রে কিছু স্পেসিফিক ট্রান্সপোর্ট প্রোটিন দরকার হয় ফেসিলিটেটেড, কারণ কেউ হেল্প করছে তাদেরকে ডিফিউশনে, সেই কারণে কিছু ট্রান্সপোর্ট প্রোটিন এদেরকে হেল্প করছে। নো মেটাবলিক এনার্জি, কোনো এনার্জি নিডেড হয় না, কারণ এটা প্যাসিভ ট্রান্সপোর্ট, তো স্বাভাবিকভাবে নো এটিপি রিকোয়ার্ড। ট্রান্সপোর্ট ক্যান বি মিডিয়েটেড বাই টু মেন টাইপস অফ মেমব্রেন প্রোটিনস। এক নম্বর হচ্ছে কি ক্যারিয়ার প্রোটিনস লাইক ট্রান্সপোর্টার্স, পারমিয়েজেস ক্যান ফাংশন ইন বোথ অ্যাক্টিভ অর প্যাসিভ ট্রান্সপোর্ট। চ্যানেল প্রোটিনস ফাংশন পিওরলি ইন প্যাসিভ ট্রান্সপোর্ট। তাহলে ক্যারিয়ার প্রোটিন, ট্রান্সপোর্ট আর পারমিয়েজ দু রকমের হচ্ছে, আর চ্যানেল প্রোটিনস এরা এই ফেসিলিটেটেড ডিফিউশনটা হতে হেল্প করছে। নেক্সট, ক্যারিয়ার প্রোটিনস মিডিয়েটেড ফেসিলিটেটেড ডিফিউশন। তাহলে সলিউট বাইন্ডস নন কোভ্যালেন্টলি টু দ্য specific site on the transporter. Transporter undergoes a reversible conformational change that exposes the solute binding site on the other side of the membrane. তাহলে সলিউট বাইন্ড করছে কোভ্যালেন্টলি টু দ্য স্পেসিফিক সাইট অন দ্য ট্রান্সপোর্টার, আর ট্রান্সপোর্টার আন্ডারগোজ এ রিভার্সিবল কনফার্মেশনাল চেঞ্জ। যেটা ট্রান্সপোর্টার, যেটা আমরা দেখলাম যে ক্যারিয়ার প্রোটিন বা চ্যানেল প্রোটিন হতে পারে, সেটা কিন্তু কনফার্মেশনাল চেঞ্জ হচ্ছে এবং সলিউটের দিকে এক্সপোজ থাকছে এবং বাইন্ডিং সাইট অন দ্য আদার সাইড অফ দ্য মেমব্রেন। এক্সাম্পল কি হচ্ছে দেখে নেব আমরা। তাহলে দুটো এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, একটা হচ্ছে গ্লুট, যেটা গ্লুকোজ ট্রান্সপোর্টার্স আমরা বলছি, এবং নেক্সট হচ্ছে ক্লোরাইড বাইকার্বনেট এক্সচেঞ্জে, যেটাকে অ্যানায়ন এক্সচেঞ্জের প্রোটিন বা ব্যান্ড 3ও বলা হচ্ছে। এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে যে এরা হচ্ছে এক্সাম্পল ক্যারিয়ার প্রোটিন মিডিয়েটেড ফেসিলিটেড ডিফিউশনে, মানে এই সমস্ত যে ক্যারিয়ার প্রোটিনগুলো, এদের মাধ্যমে ক্যারিয়ার প্রোটিন মিডিয়েটেড ফেসিলিটেড ডিফিউশন হচ্ছে। একটা হচ্ছে গ্লুট, যেটা গ্লুকোজ ট্রান্সপোর্টার, আর একটা হচ্ছে ক্লোরাইড বাইকার্বনেট এক্সচেঞ্জার। নেক্সট আমরা দেখে নেব গ্লুট। আচ্ছা, তাহলে আমরা প্রথমে যে এক্সাম্পলগুলো দেখলাম ফেসিলিটেটেড ডিফিউশন কোন ক্যারিয়ার প্রোটিনগুলোর মাধ্যমে হচ্ছে, তার মধ্যে মেনলি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গ্লুট প্রোটিন, গ্লুকোজ ট্রান্সপোর্টার ফ্যামিলি। দ্য হিউম্যান জিনোম এনকোডস at least 14 highly homologous গ্লুট প্রোটিনস গ্লুট 1 to গ্লুট 14। তাহলে এগুলো কিন্তু একটা নয়, এগুলো অনেক রকমের হয় এবং 14টা হাইলি হোমোলোগাস গ্লুট প্রোটিন আছে। তার মধ্যে এগুলোকে আমরা কি নাম দিয়েছি, একটা হচ্ছে গ্লুট 1 থেকে গ্লুট 14। তাহলে স্ট্রাকচারালি দে কনসিস্ট অফ অ্যাপ্রক্সিমেটলি 500 অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড কন্টেন্ট 12 ট্রান্সমেমব্রেন ডোমেন্স। তাহলে এগুলো 12 ট্রান্সমেমব্রেন থাকে এবং আর 500টা অ্যামাইনো অ্যাসিড নিয়ে তৈরি হচ্ছে গ্লুট প্রোটিনগুলো। আর সোজ স্ট্যান্ডার্ড এনজাইম লাইক স্যাচুরেশন কাইনেটিক্স রিসেম্বলস মাইকেলিস মেন্টেন কাইনেটিক্স। তাহলে এই মাইকেলিস মেন্টেন্স যে কাইনেটিক্স, এটা সম্পর্কেও আমরা পরে পড়বো খুব ভালোভাবে যখন আমরা এনজাইম নিয়ে আলোচনা করব। আপাতত এই যে ফর্মুলাটা আছে সেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে V0 = Vmax by 1 + Km/C। এটা হচ্ছে এই যে এনজাইম লাইক যে স্যাচুরেশন কাইনেটিক্স সেটার একটা ফর্মুলা। ওয়ার ইনিশিয়াল রেট V0 = দ্য ইনিশিয়াল রেট অফ ট্রান্সপোর্ট, Vmax = ম্যাক্সিমাম ট্রান্সপোর্ট ভেলোসিটি, Km = সাবস্ট্রেট কনসেন্ট্রেশন অ্যাট উইচ হাফ Vmax ইজ অ্যাটেন্ড, আর C হচ্ছে কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট অর গ্লুকোজ। এটা তোমরা আশা করি যদি কেউ পড়ে থাকো এনজাইম, তাহলে তোমরা খুব ভালো করে জানবে যে এনজাইম কাইনেটিক্স কীভাবে কাজ করে। যখন হাফ ভি ম্যাক্সটা মানে সম্পূর্ণ যে সব থেকে বেশি যে ভেলোসিটি তার হাফ যখন পৌঁছায়, তখন যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন থাকে সেটাকে কেএম নামে অভিহিত করা হচ্ছে। আর V0 = মানে যেটা ইনিশিয়াল ভেলোসিটি, সেটা আমরা কি ইকুয়াল টু ভি ম্যাক্স মানে সব থেকে বেশি যে ভেলোসিটি সেটা বাই 1 + Km মানে হাফ ভেলোসিটিতে তার যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, বাই C হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য সাবস্ট্রেট গ্লুকোজ। তাহলে এটাই হচ্ছে একটা ফর্মুলা যেটা মনে রাখতে হবে, এবং এই ফর্মুলার ওপর ডিপেন্ড করে এই গ্লুট কিন্তু কাজ করে। মেজর গ্লুট আইসোফর্মস অ্যান্ড লোকেশনস। তাহলে কিছু মেজর গ্লুট সম্পর্কে আমরা দেখব যে কোথায় কোথায় কাজ করে এবং কতটা ইম্পর্ট্যান্ট। তাহলে ফার্স্টে কি আছে, গ্লুট 1 ইন অ্যারিথ্রোসাইট প্লাজমা মেমব্রেন অফ RBC is highly specific for D-glucose, accounts for about 2% of the total membrane protein in erythrocytes. It acts as an uniporter.
তাহলে ইউনিপোর্টার সম্পর্কে আমরা জেনেছিলাম যে একটা মাত্র যে মলিকিউল সেটা কিন্তু সলিউট, সেটা কিন্তু ট্রান্সপোর্ট হবে। তার জন্য গ্লুট 1 এটা কিন্তু আরবিসিতে থাকছে, প্লাজমা মেমব্রেন অফ আরবিসিতে। গ্লুট 2 ফাউন্ড ইন দ্য লিভার, এটা লিভারে থাকছে। অ্যান্ড প্যানক্রিয়াটিক বিটা সেল, হাই ক্যাপাসিটি লো অ্যাফিনিটি, এটা হাই ক্যাপাসিটি এবং লো অ্যাফিনিটি থাকে, এটা লিভার এবং প্যানক্রিয়াটিক বিটা সেলের মধ্যে এটাকে দেখা যাচ্ছে। গ্লুট 3 ফাউন্ড ইন প্রাইমারিলি ইন ব্রেন, তাহলে গ্লুট 3টা ব্রেনের মধ্যে থাকছে। এবং গ্লুট 4 মাসেল অ্যান্ড অ্যাডিপোজ টিস্যু ইনসুলিন রেগুলেটেড ট্রান্সপোর্টার, তাহলে এটা কিন্তু এইগুলো থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে যে কোথায় কোন গ্লুট, কত নাম্বারে গ্লুটটা কোন জায়গাতে থাকে এবং কোন জায়গায় কাজ করে। তো এগুলো কিন্তু মনে রাখতে হবে। ফার্স্টে 1 যেটা আরবিসিতে থাকছে, 2টা হচ্ছে লিভারে থাকছে, 3টা ব্রেনে থাকছে, আর 4 সেটা হচ্ছে মাসেল অ্যান্ড অ্যাডিপোজ টিস্যুতে ইনসুলিন রেগুলেটেড ট্রান্সপোর্টার হিসেবে কাজ করছে। গ্লুট 5 সেটা কিন্তু স্মল ইন্টেস্টাইনে থাকছে, প্রাইমারিলি ট্রান্সপোর্টস ফ্রুক্টোজ। এগুলো মনে রাখতে হবে ভালো করে যে গ্লুট 5টা স্মল ইন্টেস্টাইনে পাওয়া যাচ্ছে, গ্লুট 4টা মাসেল অ্যান্ড অ্যাডিপোজ টিস্যুতে, গ্লুট 3 এটা 3 সেটা কিন্তু এই ব্রেনের ক্ষেত্রেও একটা 3 আছে উল্টো দিকে, তো এইটা হিসেবে মনে রাখা যায় যে গ্লুট 3টা ব্রেনে পাওয়া যায়। আর গ্লুট 2 সেটা লিভারে পাওয়া যায়, ঠিক আছে, তাহলে এটা মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে বাইকার্বনেট এক্সচেঞ্জার, এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, খুবই এটা থেকেও কোয়েশ্চেন আসে অনেক ক্ষেত্রে। তার ক্লোরাইড বাইকার্বনেট এক্সচেঞ্জার যেটা ব্যান্ড 3 করছে, এটাকে নায়ন এক্সচেঞ্জারও বলা হচ্ছে, প্রেজেন্ট ইন প্লাজমা মেমব্রেন অফ আরবিসি, যেটা আমরা দেখলাম যে আরবিসিতে কত নম্বর গ্লুট থাকছে, 1 নম্বর। ফার্স্টেই আমরা পড়েছি যে 1 নম্বর গ্লুট প্রোটিনটা কিন্তু আরবিসির প্লাজমা মেমব্রেনে থাকছে। তো এখানে যে ক্লোরাইড বাইকার্বনেট এক্সচেঞ্জার সেটা ব্যান্ড 3 কাজ করছে এবং এই গ্লুট 1ও থাকছে ওখানে প্রেজেন্ট। তাহলে প্রেজেন্ট অন দ্য প্লাজমা মেমব্রেন অফ রেড ব্লাড সেল আরবিসিস, তাহলে ব্যান্ড 3টাও কিন্তু আরবিসির প্লাজমা মেমব্রেনে থাকছে। ইট ইজ এ co-transport antiporter that mediates the simultaneous exchange of two anions, that is HCO3- and Cl-। তাহলে এটা co-transport, আগেরটা আমরা ইউনিপোর্টার দেখেছিলাম যেটা ছিল কি গ্লুট 1, যেটা আরবিসি থাকে অনেকগুলোই যেটা চ্যানেল প্রোটিন বা ক্যারিয়ার প্রোটিন থাকতে পারে ফেসিলিটেড ডিফিউশনকে। আমরা কিন্তু এগুলো এক্সাম্পল পড়েছি ফেসিলিটেটেড ডিফিউশনের। প্রথম আমরা গ্লুট সম্পর্কে দেখলাম এবং এখন আমরা ব্যান্ড 3 এবং কীভাবে ফেসিলিটেটেড ডিফিউশন হয় সেই সম্পর্কে একটা আলোচনা করছি। তো এটা কিন্তু ট্রান্সপোর্টার আর এটা অ্যান্টিপোর্ট, মানে উল্টো দিকে যাচ্ছে, দুটো একসাথে দুটো সলিউট একসাথে যাচ্ছে এবং একটা যদি বাইরের দিকে যাচ্ছে একটা কিন্তু ভেতরের দিকে আসছে। that mediates the simultaneous exchange of two anions, that is HCO3- and Cl-। কোন মলিকিউলগুলো যাচ্ছে, কোন আয়নগুলো যাচ্ছে, HCO3- এবং Cl-, এদের দুজনে একটা ভেতরে ঢুকছে একটা বাইরে বেরোচ্ছে, এই জন্য এদেরকে বলা হচ্ছে কি অ্যান্টিপোর্টার। নেক্সট হচ্ছে দ্য প্রসেস ইজ ইলেকট্রোনিউট্রাল বিকজ দেয়ার ইজ নো net transfer of charge across the membrane, one negative charge exchanged for another। তাহলে এখানে কিন্তু কোনো চার্জ, কোনো এটিপি কিন্তু প্রেজেন্ট নেই, সেই জন্য এটা প্যাসিভ ট্রান্সপোর্ট। এটাকে ফেসিলিটেটেড ডিফিউশন এই জন্য বলা হচ্ছে কারণ একটা কেরিয়ার প্রোটিন এখানে হেল্প করছে। তাহলে এখানে এটা ইলেকট্রোনিউট্রাল এবং কোনো আলাদা কোনো এনার্জি এখানে আসে না, কোনো এটিপি এখানে কাজ করছে না। এখানে একটা নেগেটিভ চার্জ ভেতরে ঢুকছে, সেই জন্য অন্য একটা নেগেটিভ চার্জের একটা মলিকিউল বা আয়ন বাইরে বেরোচ্ছে। তাহলে কোনো চার্জ এখানে বাড়ছেও না কমছেও না। নেক্সট তাহলে একটা ছবির মাধ্যমে আমরা দেখে নেব যে ট্রান্সপোর্টটা, যে ক্লোরাইড এবং HCO3- যে শিফটটা সেটা কিভাবে হচ্ছে। এটা হচ্ছে আরবিসি বডি টিস্যু। এখানে কি CO2 ফ্রম টিস্যুজ, এখানে CO2টা কিন্তু টিস্যু থেকে আরবিসির মধ্যে যাচ্ছে এবং আরবিসির ভেতরে কি হচ্ছে CO2 + H2O এটা তৈরি করছে H+ অ্যান্ড HCO3-। তাহলে আরবিসির মধ্যে HCO3- যে আয়নটা সেটা কিন্তু খুব বেশি পরিমাণে হয়ে যাচ্ছে এবং ক্যাটালাইজড বাই কার্বনিক অ্যানহাইড্রেস। তাহলে এই যে ক্যাটালাইসিসটা হচ্ছে এখানে এই HCO3- যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু ক্যাটালাইজ বাই কার্বনিক অ্যানহাইড্রেস এর মাধ্যমে হচ্ছে। এবারে যখন HCO3 পরিমাণটা খুব বেশি হয়ে যাচ্ছে আরবিসির ভেতর, তাহলে তো
মানে নেগেটিভ চার্জটা অনেক বেড়ে যাবে, তাহলে এই CO3কে বাইরে বেরোতে হবে। তখন এই CO3 যখন বাইরে বেরোচ্ছে তাহলে আমার আরবিসির ভেতরে নেগেটিভ চার্জটা কমে যাচ্ছে, তখন কি হচ্ছে, Cl মাইনাসটা এন্টার করছে আরবিসির ভেতরে, এটাকে ক্লোরাইড শিফট বলা হচ্ছে। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট। আর এটাতে হেল্প কী করছে, এখানে কিন্তু দুটো নেগেটিভ চার্জের আয়ন বেরোচ্ছে এবং ঢুকছে, সেজন্য কোনো নেট চার্জ এখানে লাগছে না, এবং এটি একটি ফেসিলিটেটেড ডিফিউশন, কারণ এখানে ব্যান্ড 3, এটা দেখতে পাচ্ছ তোমার বক্সের মধ্যে যেটা দেওয়া আছে, এটা হচ্ছে ব্যান্ড 3 একটা প্রোটিন, যেটা ক্যারিয়ার প্রোটিন, সেটা কিন্তু এই ট্রান্সপোর্টের ক্ষেত্রে হেল্প করছে। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। এটা তোমরা আরও অনেক জায়গাতে ফিজিওলজির যে ক্লাসগুলো আসবে সেগুলোতে তোমরা এটার সম্পর্কে পড়বে। তো এখন একটু এটা আলোচনা করে দিলাম, এটা খুব ইম্পর্টেন্ট একটা মানে এক্সাম্পল হিসেবে এটা মনে রাখতে পারো ফেসিলিটেটেড ডিফিউশনে। নেক্সট আমরা পড়ে নেব, দেখি কী আছে। নেক্সট আছে ক্লোরাইড বাইকার্বনেট এক্সচেঞ্জের কাইনেটিক্স ইন লাংস ভার্সেস টিস্যুস। তাহলে আমরা এতক্ষণ যেটা দেখলাম যে ব্যান্ড 3 এর মাধ্যমে CO2 এই CO3 মাইনাসটা বেরোচ্ছে, Cl মাইনাসটা ঢুকছে, এখানে বডি টিস্যুতে আর লাং টিস্যুতে কিভাবে কাজটা হচ্ছে সেটা আমরা দেখব। তাহলে ইন বডি টিস্যু লো O2 অ্যান্ড হাই CO2, বডিতে কি CO2 হাই থাকে এটা আমরা জানি, আর CO2 প্রডিউসড বাই সেলুলার রেসপিরেশন ডিফিউজেস ইনটু দ্য আরবিসি, তাহলে আরবিসির মধ্যে প্রবেশ করে যায়, এবং কার্বনিক অ্যানহাইড্রেস এটা কনভার্ট করছে CO2 প্লাস H2O কে H প্লাস এবং H3O3 মাইনাসে, তাহলে বেশি পরিমাণে H3O3 মাইনাস তৈরি হচ্ছে, এবং H3O3 মাইনাস এক্সিস্টস দ্য আরবিসি ভায়া ব্যান্ড 3 ওয়াইল Cl মাইনাস এন্টার্স, ক্লোরাইড শিফট হচ্ছে, যেটা আমরা এখনই একটা পিকচারের মাধ্যমে দেখলাম। এটাই হচ্ছে বডি টিস্যুতে কি হচ্ছে সেটা। কিন্তু লাংসের ক্ষেত্রে আমরা কি দেখবো, এখানে কিন্তু হাই O2 থাকছে এবং লো CO2 থাকছে, তখন কি হচ্ছে, HCO3 মাইনাস এন্টার্স দ্য আরবিসি অ্যান্ড Cl মাইনাস এক্সিটস রিভার্স ক্লোরাইড শিফট। এখানে কিন্তু রিভার্স ক্লোরাইড শিফট হচ্ছে, কারণ কার্বনিক অ্যানহাইড্রেস কনভার্ট করছে HCO3 মাইনাসকে প্লাস H প্লাসকে CO2 প্লাস H2O-তে, তখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস ডিফিউজেস আউট অফ দ্য আরবিসি ইনটু দ্য অ্যালভিওলি টু বি এক্সেলড। তাহলে লাংসের ক্ষেত্রে কি, ওই যে CO2টা সেটা কিন্তু আমরা বাইরে বার করে দিচ্ছি, সেই কারণে HCO3 মাইনাস এন্টার করছে আরবিসির মধ্যে এবং Cl মাইনাসটা এক্সিট হয়ে যাচ্ছে, রিভার্স প্রসেস অফ ক্লোরাইড শিফট হচ্ছে, উল্টোটা হচ্ছে, কারণ ওখানে O2 বেশি থাকছে এবং CO2 কম থাকছে, সেই কারণে CO2টা বেরিয়ে যাচ্ছে ওই প্রসেসের মাধ্যমে। তাহলে এখানে যদি বলা হয় যে যেটা ক্লোরাইড শিফট সেটা কোথায় হয়, সেটা বডি টিস্যুর ক্ষেত্রে হচ্ছে, এবং রিভার্স ক্লোরাইড শিফট কোথায় হচ্ছে, সেটা কিন্তু লাংসের মধ্যে হচ্ছে। এটাও কোয়েশ্চেন আসতে পারে, এটা একটু কঠিন কোয়েশ্চেন, যাই হোক তাও যদি দেয় তো এটা মনে রাখবে। নেক্সট, চ্যানেল মেডিয়েটেড ফেসিলিটেটেড ডিফিউশন অ্যাকুয়াপোরিনস। তাহলে আমরা এতক্ষণ কী পড়লাম, আমরা পড়লাম কিছু ক্যারিয়ার প্রোটিনসের সম্পর্কে। এবারে ফেসিলিটেটেড ডিফিউশন আবার চ্যানেল মেডিয়েটেড ফেসিলিটেটেড ডিফিউশনও হয় কিছু চ্যানেল প্রোটিনের মাধ্যমে। তাহলে আমরা এখন পড়ে নেব অ্যাকুয়াপোরিন সম্পর্কে। তাহলে ওয়াটার চ্যানেল, এগুলোকে অ্যাকুয়াপোরিনসগুলোকে কী বলা হয়, ওয়াটার চ্যানেলস। নেক্সট কি পয়েন্ট আছে, স্পেশালাইজড ওয়াটার চ্যানেলস প্রোটিনস দ্যাট সিলেক্টিভলি ইনক্রিজ দ্য ওয়াটার পারমিয়েবিলিটি অফ বায়োলজিক্যাল মেমব্রেন্স, দিস accelerate the osmotic flow of water across membranes. অসমোটিক যে ফ্লোটা ওয়াটারে সেটাকে কিন্তু বাড়াচ্ছে। স্ট্রাকচারালি দে এক্সিস্টস অ্যাজ এ হোমোটেট্রামার, ইচ monomer consists of 28 kilodalton subunit that with 6 membrane spanning alpha helices। তাহলে স্ট্রাকচারটা কীরকম সেটা দেওয়া আছে, হোমোটেট্রামার হয় এবং এরা 28 kilodalton সাবইউনিট দিয়ে তৈরি হচ্ছে, আর 6 membrane spanning alpha helixও থাকছে এদের ক্ষেত্রে। The selectively filter contains 2 short alpha helices with the highly conserved NPA, ASN pro and alanine motif, and that allow only water molecules to pass while preventing proton passage HCO3 plus। তাহলে আলফা হেলিসেস থাকছে টু শর্ট আলফা হেলিসেস থাকছে, আর অ্যাসপারাজিন, প্রোলিন অ্যান্ড অ্যালানিন এগুলো এই মোটিফে থাকছে, এই আলফা হেলিক্সগুলো, আর ওয়াটার মলিকিউল শুধু পাস করছে আর প্রোটনকে কিন্তু পাস হতে দিচ্ছে না। ডু নট আন্ডারগো কনফার্মেশনাল চেঞ্জেস ডিউরিং ট্রান্সপোর্ট। তাহলে কোনো এখানে আগে আমরা দেখেছিলাম যে ক্যারিয়ার প্রোটিনগুলোতে কনফার্মেশনাল চেঞ্জ হচ্ছিল, কিন্তু এক্ষেত্রে কিন্তু কোনো কনফার্মেশনাল চেঞ্জ হয় না। ডু নট ট্রান্সপোর্ট অ্যামোনিয়াম আয়ন, NH4+ আয়নও কিন্তু এর মধ্য দিয়ে পাস হতে পারে না।
কমন মিস্টেক যেটা করা হয়, ইভেন তো অ্যাকোয়াপোরিনস ক্যান ট্রান্সপোর্ট সার্টেন গ্যাসেস NO2, CO2, NH3 or neutral solutes, glycerol. They absolutely never transport charged hydronium ions like H3O plus or ammonium NH4 plus, preventing dissipation of membrane potential. তাহলে আমরা এটা দেখছি যে অ্যাকোয়াপোরিনগুলো কিন্তু CO2, NH3 এদেরকে কিন্তু ট্রান্সপোর্ট করছে, কিন্তু গ্লিসারলকেও ট্রান্সপোর্ট করছে, কিন্তু কোনো দিনও H3O প্লাস, হাইড্রোনিয়াম আয়ন এবং অ্যামোনিয়াম আয়ন NH4 প্লাস এদেরকে কিন্তু ট্রান্সপোর্ট করছে না। এটা মনে রাখতে হবে, এটা একটা ডিফারেন্স আছে। অ্যাকোয়াপোরিন কি? অ্যাকোয়াপোরিন সাবটাইপস। তাহলে আমরা যেমন গ্লুটের কতগুলো সাবটাইপ সম্পর্কে দেখেছিলাম এবং কোথায় কোথায় তারা কাজ করে সেটা দেখেছিলাম, সেরকম অ্যাকোয়াপোরিনসও কিন্তু অনেকগুলো আছে যেগুলো সাবটাইপ বলা হচ্ছে। তাহলে অ্যাকোয়াপোরিন 1 কি? এটা অ্যাবান্ডেন্ট ইন অ্যারিথ্রোসাইটস, এটা কিন্তু আবার আরবিসিতে থাকে। তাহলে আমরা কি দেখলাম? গ্লুট 1ও কিন্তু আরবিসিতে ছিল, আবার অ্যাকোয়াপোরিন 1ও আরবিসিতে আছে, তো এটা দিয়ে মনে রাখতে হবে। এবং অ্যাকোয়াপোরিন 2 ফাউন্ড ইন দ্য কিডনি এপিথেলিয়াল সেলস, ইট ইজ ক্রিটিক্যাল ফর দ্য রিজর্পশন অফ ওয়াটার ফ্রম ইউরিন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অ্যাকোয়াপোরিন 2টা কিডনিতে এপিথেলিয়াল সেলের মধ্যে থাকছে এবং এটা রিঅবজর্পশন অফ ওয়াটারে কিন্তু খুবই বড় একটা রোল প্লে করছে। Clinical note: absence of functional aquaporin 2 leads to diabetes insipidus, a disease characterized by the excretion of large volumes of highly dilute urine. তাহলে ডায়াবেটিস ইনসিপিডাস একটা রোগ থাকে, যেটা কিন্তু এই অ্যাকোয়াপোরিন 2 যদি কম পরিমাণে থাকছে বা ফাংশনাল থাকছে না, তখন কিন্তু এই যে ডায়াবেটিস ইনসিপিডাস এই রোগটা হচ্ছে। এবং এটার মাধ্যমে কি হয়? একটা লার্জ ভলিউমের হাইলি ডাইলিউট ইউরিন কিন্তু রিলিজ হয়ে যায়। ওটাকে রিঅ্যাবজর্পশন, যেহেতু আমরা আগে পড়লাম যে কিডনিতে রিঅ্যাবজর্পশনের, ওয়াটারের রিঅ্যাবজর্পশনে খুব বড় একটা রোল প্লে করছে, যদি তারা না থাকে তখন একটা ডাইলিউট ইউরিন কিন্তু শরীরের থেকে বেরিয়ে যায় এবং ডায়াবেটিস ইনসিপিডাস একটা রোগ তৈরি করে। অ্যাকোয়াপোরিন 3, অ্যাকোয়াপোরিন 7 এবং অ্যাকোয়াপোরিন 9 গ্লিসারোপ্রোরিনস, এটা হচ্ছে ক্যান অলসো ট্রান্সপোর্ট গ্লিসারল। অ্যাকোয়াপোরিন 3 ইজ in keratinocytes. অ্যাকোয়াপোরিন 3টা কি হচ্ছে? ক্যারাটিনোসাইটসে থাকছে। অ্যাকোয়াপোরিন 7 ইজ ইন দ্য অ্যাডিপোজ টিস্যু, আর অ্যাকোয়াপোরিন 9 ইন দ্য হেপাটোসাইটস। তাহলে এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু অ্যাকোয়াপোরিন 1 এবং অ্যাকোয়াপোরিন 2 থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। অ্যাকোয়াপোরিন 1টা আরবিসি থাকছে এবং অ্যাকোয়াপোরিন যে 2টা সেটা কিন্তু কিডনি এপিথেলিয়াল সেলে থাকছে, এবং এটা যদি না থাকে, যদি ফাংশনাল না হয়, তাহলে কিন্তু ডায়াবেটিস ইনসিপিডাস হতে পারে। এটাও একটা কোয়েশ্চেন থাকতে পারে যে কোন অ্যাকোয়াপোরিন না থাকলে ডায়াবেটিস ইনসিপিডাস হতে পারে, তখন অ্যাকোয়াপোরিন 2 এর কথা আমাদেরকে বলতে হবে। এবং অ্যাকোয়াপোরিন 3টা কোথায় থাকছে? এটা থাকছে ক্যারাটিনোসাইটসের ক্ষেত্রে, 7টা থাকছে অ্যাডিপোজ টিস্যুতে এবং 9টা থাকছে হেপাটোসাইটস। এগুলো মনে রাখতে পারো। হেপাটোসাইটসের ক্ষেত্রে অ্যাকোয়াপোরিন 9 থাকে, এটা মনে রাখতে পারো। তাহলে এগুলো মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে কি? রেগুলেশন অফ অ্যাকোয়াপোরিনস ইজ কন্ট্রোলড বাই। 1 নম্বর কি? ফসফোরাইলেশন স্টেটাস অফ দ্য প্রোটিন, changes in intracellular pH, changes in calcium and Ca2 plus concentration, free radicals, reactive oxygen species ROS। তাহলে অ্যাকোয়াপোরিনগুলো কন্ট্রোল হচ্ছে কিসের দ্বারা? একটা হচ্ছে ফসফোরাইলেশন স্ট্যাটাস অফ দ্য প্রোটিন, তাহলে প্রোটিনের ফসফোরাইলেশন কীরকম হচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে। নেক্সট হচ্ছে চেঞ্জেস ইন ইন্ট্রাসেলুলার পিএইচ, মানে সেলের ভেতরে পিএইচের কীরকম চেঞ্জ হচ্ছে সেটার উপর নির্ভর করছে। চেঞ্জেস ইন ক্যালসিয়াম আয়ন কনসেন্ট্রেশন, সেলের ভেতরে ক্যালসিয়াম আয়ন কতটা আছে, বাইরে কতটা চলে যাচ্ছে বা ভেতরে ঢুকছে, সেটার উপর ডিপেন্ড করছে। আর ফ্রি র্যাডিক্যালস, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস। ফ্রি র্যাডিক্যালস আমরা পরে পড়বো এটা সম্পর্কে। তাহলে ফ্রি র্যাডিক্যালসের যে প্রেজেন্টটা কতটা আছে সেটার উপর ডিপেন্ড করছে এই অ্যাকোয়াপোরিন কি রেগুলেশনটা, মানে কি এটা দিয়ে পার হবে কি হবে না। তাহলে আমরা আজকে কি পড়লাম? প্রথমে তো আমরা ফেসিলিটেটেড ডিফিউশনের ক্ষেত্রে আমরা যেগুলো পড়লাম ক্যারিয়ার প্রোটিনস, তারপরে আমরা এখন দেখছিলাম কি
অ্যাকুয়াপোরিনস নিয়ে। অ্যাকুয়াপোরিনসের বিভিন্ন এক্সাম্পল আমরা দেখলাম। এবারে আমরা পড়বো কি পোরিন সম্পর্কে। তাহলে পোরিনসটাও কি অ্যাকুয়াপোরিনসের মতনই, এটাও ফেসিলিটেড ডিফিউশনের চ্যানেল প্রোটিন হিসেবে কাজ করছে। তাহলে transmembrane pore forming proteins rich in antiparallel beta sheet that fold into a cylindrical structure called beta barrel। তাহলে এটা বিটা ব্যারেল দিয়ে তৈরি হচ্ছে পোরিনসগুলো। একটা প্রোটিনের ফর্ম, এটা আমরা পড়বো যখন আমরা বায়োকেমিস্ট্রি যখন পড়বো, তখন প্রোটিনের কী কী ফর্মে প্রোটিন থাকে তো সেই সম্পর্কে আলোচনা করবো। এবং বিটা প্লেটেড সিট এবং আলফা হেলিক্স এইগুলো একটা প্রোটিনের ফর্ম, যেগুলো যেমনভাবে থাকছে প্রেজেন্ট, তো সেটা আমরা পড়বো তখন। আর এখানে মনে রাখতে হবে যে পোরিনসের ক্ষেত্রে কিন্তু বিটা ব্যারেল সিট থাকে। দ্য নাম্বার অফ স্ট্যান্ডস ইন দ্য বিটা ব্যারেল রেঞ্জেস ফ্রম 8 to 22 স্ট্যান্ডস, কমনলি 16 স্ট্যান্ড স্ট্রাকচার। তাহলে বিটা ব্যারেল কতগুলো থাকছে? 8 থেকে 22টা। Create water-filled channels allowing the non-specific transport of small hydrophilic solutes, water, ions, glucose, amino acid along their gradients। তাহলে water-filled channel তৈরি করছে এবং non-specific transport of small hydrophilic যে molecules যেমন water, ions, glucose, amino acid এগুলো gradient দিয়ে এপাশ ওপাশ যাচ্ছে। Primarily located in the outer membrane of gram-negative bacteria, mitochondria and ক্লোরোপ্লাস্ট। তাহলে এগুলো কোথায় লোকেটেড থাকছে? আউটার মেমব্রেনে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্টের। নেক্সট আমরা কি দেখে নেব, সেটা হচ্ছে আয়োনোফোর্স। এটাও কিন্তু একটা চ্যানেল প্রোটিন। স্মল হাইড্রোফোবিক লিপিড সলিউবল মলিকিউল সিনথেসাইজড বাই মাইক্রো অর্গানিজম, মোস্টলি পলিএথার অ্যান্টিবায়োটিক্স। They dissolve in the lipid bilayer and sealed the ionic charge of specific inorganic ions to facilitate their passive transport down their concentration gradient. Rate of transport হচ্ছে channel formers is greater than mobile carriers। তাহলে মোবাইল ক্যারিয়ার্সকে হচ্ছে বাইন্ডস দ্য আয়ন ডিফিউজেস অ্যাক্রস বাইলেয়ার অ্যান্ড রিলিজেস ইট অন দ্য আদার সাইড। ভ্যালিনোমাইসিন এটার এক্সাম্পল। ভ্যালিনোমাইসিন সিসিপি এটা হচ্ছে ট্রান্সপোর্ট। ভ্যালিনোমাইসিন ট্রান্সপোর্টস K+, FCCP অ্যান্ড CCCP এগুলো হচ্ছে ট্রান্সপোর্ট H+, অ্যান্ড মোনেনসিন এটা হচ্ছে transports Na+. Channel forms a stable transmembrane water-filled channel across the bilayer. এটা হচ্ছে গ্রামিসিডিন A. Polypeptide dimer transports monovalent cations like H+, Na+, K+. আর নিস্টাটিন এটা হচ্ছে antifungal channel exchanger. Swaps one ionic species for another electroneutrally. এটা হচ্ছে A23187 একটা এক্সচেঞ্জেস Ca+ and H+, H2H+, নাইজেরিসিন এটা হচ্ছে এক্সচেঞ্জেস K+ and H+। তাহলে এগুলো কি হচ্ছে? এগুলো আয়ন ট্রান্সপোর্টার। এগুলো রেট অফ ট্রান্সপোর্ট কি চ্যানেল ফর্ম যেগুলো করছে তারা কিন্তু খুব তাড়াতাড়ি ট্রান্সপোর্ট করতে পারছে মোবাইল ক্যারিয়ারের থেকে। মোবাইল ক্যারিয়ারের এক্সাম্পল ভ্যালিনোমাইসিন K+ ট্রান্সপোর্ট করছে, FCCP, CCCP। এগুলো শর্ট কোয়েশ্চেন আসতে পারে, মনে রাখার মানে একটু মনে রাখতে হবে। বিশেষ করে ভ্যালিনোমাইসিন, গ্রামিসিডিন এই দুটো খুব ইম্পর্টেন্ট। আর মোনেনসিন এটা হচ্ছে Na+, গ্রামিসিডিন এটা হচ্ছে H+, Na+, K+, আর নাইজেরিসিন এটা হচ্ছে K+ আর H+, এটা এক্সচেঞ্জ করছে K+ এবং H+ এর মধ্যে। নেক্সট আমরা কি দেখে নেবো, সেটা হচ্ছে CFTR। এটা কিন্তু 3rd নম্বর। আমরা প্রথমে কি দেখলাম? অ্যাকুয়াপোরিনস, তারপরে পোরিনস, আয়ন এক্সচেঞ্জার এটাও আমরা মোটামুটি দেখলাম একটা। আর এখানে 3rd নাম্বার যেটা আছে সেটা হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস ট্রান্সমেমব্রেন কন্ডাক্টেন্স রেগুলেটর। এটা একটা রেগুলেটর যেটাও কিন্তু ট্রান্সপোর্ট করছে এবং এটা ফেসিলিটেটেড ডিফিউশনেরই একটা পার্ট যেটা আমরা পড়ব। সেটা হচ্ছে এ প্যাসিভ ক্লোরাইড Cl- চ্যানেল লোকেটেড ইন দ্য প্লাজমা মেমব্রেন অফ epithelial cells, that is lungs, digestive tract. Structurally it belongs to the ABC, ATP binding cassette ট্রান্সপোর্টার ফ্যামিলি। তাহলে এটা কি হচ্ছে? ABC ফ্যামিলির মধ্যে, ট্রান্সপোর্টার ফ্যামিলির একটা পার্ট। এটাকে কি বলা হচ্ছে? ABC কেন বলা হচ্ছে? এটা হচ্ছে ATP বাইন্ডিং ক্যাসেট, এটার নাম। এটা ট্রান্সপোর্টার ফ্যামিলি, একটা অনেকগুলো ABC ট্রান্সপোর্টার থাকে, সেজন্য একটা ফ্যামিলি হিসেবে এটাকে চিহ্নিত করা হয়েছে।
আর এটাকে বলা হচ্ছে সিএফটিআর। তাহলে আনলাইক আদার এবিসি ট্রান্সপোর্টার দ্যাট অ্যাক্টস অ্যাজ অ্যাক্টিভ পাম্পস, তাহলে আলাদাগুলো কি হচ্ছে, ওগুলো কিন্তু অ্যাক্টিভ পাম্প হিসেবে কাজ করছে। সিএফটিআর অ্যাক্টস অ্যাজ এ গেটেড আয়ন চ্যানেলস, তাহলে এগুলো কি কাজ করছে, এগুলো কিন্তু অ্যাক্টিভ পাম্প নয়, এটা গেটেড চ্যানেল হিসেবে কাজ করছে। গেটিং ইজ রেগুলেটেড বাই সাইক্লিক এএমপি অ্যান্ড দ্য বাইন্ডিং অ্যান্ড হাইড্রোলিসিস অফ এটিপি অ্যাট ইটস নিউক্লিওটাইড বাইন্ডিং ডোমেন। তাহলে এটা যে নিউক্লিওটাইড বাইন্ডিং ডোমেন আছে সেখানে এটিপি যুক্ত হচ্ছে কিনা সেটার উপর ডিপেন্ড করে এই গেটটা খুলছে এবং বন্ধ হচ্ছে। প্যাথোলজি কি, এ মিউটেশন ইন দ্য সিএফটিআর জিন কজেস সিস্টিক ফাইব্রোসিস অ্যান্ড অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। তাহলে এটা কেন ইম্পর্টেন্ট, যখনই আমরা কোনো ডিজিজের কথা পড়বো কোথাও সেটা কিন্তু সরাসরি খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে। কিন্তু কারণ যখনই কোনো মেডিকেল কোনো টার্ম আসবে যেগুলো খুবই মানে গুরুত্বপূর্ণ একটা রোগ বা যেটার জন্য রিসার্চও হয়েছে এবং অনেক কিছু আবিষ্কার হয়েছে, কেন হচ্ছে এটা বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, তো সেটা তখনই খুবই ইম্পর্টেন্ট হয়ে যায় কোয়েশ্চেনের ক্ষেত্রে। তো আমরা আগে একটা দেখলাম কি, ডায়াবেটিস ইনসিপিডাস একটা দেখলাম, ওটা কি ছিল, ওটা ওই অ্যাকোয়াপোরিন একটা ফাংশনাল থাকছিল না, সেই জন্য হচ্ছিল। এখানে আমরা কি দেখছি, সিস্টিক ফাইব্রোসিস যেটা ট্রান্সমেমব্রেন কন্ডাক্টেন্স রেগুলেটর আছে সিএফটিআর, এটা যদি কাজ না করে, এটা যদি এই মিউটেশন হয়ে যায়, তখন সিস্টিক ফাইব্রোসিস বলে একটা খুব ডেঞ্জারাস একটা রোগ হয়ে যায়। তো সেটাকে কিন্তু মনে রাখতে হবে। এটা কি, এই রোগটা হচ্ছে একটা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, তো এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। মেকানিজম ডায়াগ্রাম কি আছে, তাহলে নর্মাল এপিথেলিয়াম থাকছে, এটা সিস্টিক ফাইব্রোসিস রোগটা কীভাবে হচ্ছে সেটা দেওয়া আছে এখানে। দ্য হাইড্রেটেড মিউকাস আছে হেলদি, এটা কিন্তু হেলদি নর্মাল এপিথেলিয়াম যখন থাকছে। এটা সিএল মাইনাস থাকছে, এইচ প্লাস এদিকে থাকছে। এবং ডিহাইড্রেটেড অ্যান্ড স্টিকি মিউকাস যখন হচ্ছে তখন কি সিএফ, যেটা সিএফ মানে সিস্টিক ফাইব্রোসিস পেশেন্ট, নো সিএল মাইনাস ফ্লো, মানে সিএল মাইনাস যদি ফ্লো হচ্ছে ঠিকঠাক নর্মাল এপিথেলিয়ামের মধ্যে, তখন ওই মিউকাসটা ওটা কিন্তু হাইড্রেটেড থাকছে এবং এটাকে হেলদি বলা হচ্ছে। কিন্তু যখনই একটা সিস্টিক ফাইব্রোসিস পেশেন্ট থাকছে তার ক্ষেত্রে সিএল মাইনাস ফ্লোটা ঠিকঠাক হচ্ছে না এবং এটা ডিহাইড্রেটেড মিউকাস পাচ্ছি আমরা, স্টিকি মিউকাস, তখন এই রোগটা কিন্তু দেখা দিচ্ছে। এটা খুবই ডেঞ্জারাস একটা রোগ। আমরা নেক্সট পড়ে নেবো, দেখবো কি আছে। আচ্ছা, তাহলে আজকে এই যে ক্লাসটা আমরা করলাম এটা কিন্তু এই পর্যন্তই ছিল। আমরা আজকে প্যাসিভ ট্রান্সপোর্ট সম্পর্কে আলোচনা করেছি। আগের দিন আমরা একটা বেসিক ট্রান্সপোর্ট রিলেটেড একটা টপিক আলোচনা করেছিলাম, যেটার মধ্যে আমরা মোটামুটি ডিফারেন্সিয়েট করেছিলাম যে প্যাসিভ ট্রান্সপোর্ট কোনটা এবং অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কোনটা। আজকে আমরা দেখলাম যে কিভাবে প্যাসিভ ট্রান্সপোর্ট কিভাবে কাজ করছে। প্রথমে তো আমরা সিম্পল ডিফিউশন, যেহেতু প্যাসিভ ট্রান্সপোর্ট যেটা এটিপি দ্বারা হয় না, তাহলে প্রথমে 1 নম্বরে সিম্পল ডিফিউশন ছিল, সেকেন্ড ছিল ফেসিলিটেটেড ডিফিউশন। সিম্পল ডিফিউশনের নর্মাল আমরা ফিক্স ল সম্পর্কে পড়লাম, কীভাবে এটা ট্রান্সপোর্ট হচ্ছে, দেন কী পয়েন্ট এফেক্ট করছে ফিক্স লকে, সেগুলো আমরা দেখলাম। নেক্সট আমরা দেখলাম যে কী পার্ট আছে, পার্টিশন কোফিশিয়েন্ট একটা পয়েন্ট, যেখানে আমরা একটা গ্রাফ দেখলাম যেটা সিম্পল ডিফিউশন লিনিয়ার কার্ভ হচ্ছে এবং যেটা ফেসিলিটেটেড ডিফিউশনটা হাইপারবোলিক কার্ভ হচ্ছে। তো তারপরে আমরা শুরু করলাম ফেসিলিটেড ডিফিউশন সম্পর্কে পড়া, যে ফেসিলিটেড ডিফিউশনটা কী, এটার মধ্যে কী কাজ করছে। কেরিয়ার প্রোটিন থাকছে, চ্যানেল প্রোটিন থাকছে, এবং কেরিয়ার প্রোটিন পড়তে পড়তে আমরা দেখলাম 2 রকমের প্রোটিন আছে, যেটা হচ্ছে কি গ্লুট এবং ক্লোরাইড বাইকার্বনেট এক্সচেঞ্জার। তারপরে আমরা গ্লুট প্রোটিন সম্পর্কে অনেকটা জেনেছি, গ্লুট প্রোটিন সম্পর্কে জানলাম কী টাইপের গ্লুট প্রোটিন, কোথায় কাজ করছে সেটাও আমরা জানলাম। ক্লোরাইড বাইকার্বনেট এক্সচেঞ্জার ব্যান্ড 3 সম্পর্কে আমরা জেনেছি, এটা আরবিসিতে কীভাবে কাজ করছে এবং বডি টিস্যুতে কীভাবে কাজ করছে এবং লাংসে কীভাবে কাজ করছে সেটাও দেখেছি। তারপরে আমরা চ্যানেলে চলে এলাম, এগুলো কী চলছিল, এগুলো কেরিয়ার প্রোটিন চলছিল। তারপরে আমরা চ্যানেল প্রোটিনে এলাম, এখানে কি দেখলাম অ্যাকোয়াপোরিন কীভাবে কাজ করছে, কতগুলো অ্যাকোয়াপোরিন কোথায় কোথায় কী কাজ করছে। ডায়াবেটিস ইনসিপিডাস যেটা খুবই ইম্পর্টেন্ট ছিল ওটা পড়েছি। তারপরে রেগুলেশন কীভাবে সেটা পড়লাম। নেক্সট হয়েছে পরিন সম্পর্কে আমরা মোটামুটি একটা আইডিয়া নিলাম যে কোথায় কোথায় থাকছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে। আয়োনোফোর্স সম্পর্কে আমরা আলোচনা করেছি, কিছু আয়োনোফোর যেমন ভ্যালিনোমাইসিন আর গ্রামিসিডিন, এই দুটো ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে সিএফটিআর, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেটা কিভাবে এই রোগটা হচ্ছে। এটা খুবই ইম্পর্টেন্ট যে সিএফটিআর যদি মিউটেশন হয়ে যায় তাহলে কিন্তু সিস্টিক ফাইব্রোসিস হয়, আর এটা একটা যেটা অ্যাক্টিভ পাম্প হিসেবে কাজ করে। অন্য ক্ষেত্রে এটা এবিসি
ট্রান্সপোর্ট ফ্যামিলির আন্ডারে পড়ছে, এবং এটাকে কেন এবিসি বলা হচ্ছে, এটিপি বাইন্ডিং ক্যাসেট হিসেবে কাজ করছে সেই কারণে। তো এটাও খুব ইম্পর্টেন্ট। এটা আমরা একটা ছবির মাধ্যমে দেখলাম, ডায়াগ্রামের মাধ্যমে, যে কীভাবে রোগটা হচ্ছে, এবং সিএল মাইনাস ফ্লোটা যখন হচ্ছে না তখন এই রোগটা হচ্ছে। তাহলে এটাই ছিল আজকের ক্লাস, এবং আজকের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ক্লাসটিকে লাইক করো, এবং কেমন লাগলো বা কিছু যদি প্রবলেম থেকে থাকে, আমার পড়ানোর মধ্যে কোনো ভুল থেকে থাকে, বা আরও কিছু এক্সট্রা ইনফরমেশন তোমরা দিতে চাও, তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে এই ভিডিওর নিচে জানাতে পারো। তাছাড়া এই ভিডিওটিকে তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে যারা WBCET বা অন্য কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদেরকে শেয়ারও করতে পারো। তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে দিও, যাতে তোমাদের আরও যে আমার ভিডিওগুলো আসবে বা ক্লাসগুলো আসবে সেগুলো যাতে তোমরা তাড়াতাড়ি পেয়ে যেতে পারো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। খুব ভালো থাকবে, পড়তে থাকো এবং খুব ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ, বাই।